This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফিরে এলাম ঠোঁটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই আমাদের বিগ বলে দেখে নিন টপ 10 ব্রেকিং। পিসিআরকে বলবে একে একে চালাতে। 1 নম্বর, 8 মাসেই হাল খারাপ মোহাম্মদ ইউনুসের, মানে বাংলাদেশের যে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার তার যিনি প্রধান, 8 মাসেই তার হাল খারাপ। 2 নম্বর ব্রেকিং, প্রধান উপদেষ্টার পদত্যাগ এখন সময়ের অপেক্ষা। এটাই ভারতে আজকে এই রাজনীতি বেশি চর্চা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি। 3, বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে দেশ ছাড়ার ছক করছেন ইউনুস। 4 নম্বর ব্রেকিং, দেশ ছেড়ে পালাতে পারেন এমন সম্ভাবনাও আছে। ইউনুসের সঙ্গে সংঘাতে বাংলাদেশের সেনাপ্রধান এবং বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, মানে বেগম খালেদা জিয়ার দল। 5, ভারতের অবদান ভোলা উচিত নয় ঢাকার, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভোলা উচিত নয়। অমিত শাহ এই বাজারে স্মরণ করিয়ে দিয়েছেন। স্ট্র্যাটেজিক মুভ। 6 নম্বর, তুফেলের পর আরও এক পাক চর গ্রেফতার। এর আগে তুফেল গ্রেফতার হয়েছিল বারাণসী থেকে, এবার আরও এক পাক চর গ্রেফতার। 7 নম্বর, দিল্লি থেকে পাকড়াও আইএসআই চর হারুন, দিল্লির পাক দূতাবাসের সামনে থেকে উত্তরপ্রদেশের এটিএস অ্যান্টি টেরর স্কোয়াড তারা গ্রেফতার করেছে। 8 নম্বর, পাক দূতাবাস কর্মী মোজাম্মেলের ঘনিষ্ঠ হারুন, এই মোজাম্মেলকে আগেই সন্দেহ করে এসে তার কর্মকাণ্ড এমন ছিল, ভারত সরকার বুঝতে পেরে যায় যে তার সঙ্গে এইসব আধা জঙ্গিদের যোগসাজশ থাকতে পারে, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সন্দেহ এখন ঠিক প্রমাণিত হলো। 9 নম্বর ব্রেকিং, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এর আগে কংগ্রেস বলেছিল, এবার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সাংসদরা দেশে দেশে গিয়েছেন, এই যুদ্ধের পাকিস্তানের কি ভূমিকা ছিল, পাকিস্তান কি করেছে এগুলো বলতে, তারা ফেরার পর যেন সংসদে স্পেশাল সেশন ডাকা হয়। 10 নম্বর ব্রেকিং দেখুন, শিক্ষকদের ধর্ণা স্থান বদলের নির্দেশ হাইকোর্টের। এতদিন ধর্ণা চলছিল করুণাময়ীর কাছেই, এসএসসির যে ধর্ণা সেখানে চলছিল, এবার সেই ধর্ণা স্থান বদলে দেওয়ার নির্দেশ। সেন্ট্রাল পার্কের কাছে ধর্ণা দিতে হবে এবং তার পরিকাঠামো রাজ্য সরকারকে গড়ে দিতে হবে, ছাউনি, জল, বায়ো টয়লেট ইত্যাদি, এই নির্দেশ হাইকোর্ট দিয়েছে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। জাতীয়তাবাদকে সামনে রেখে, মানে জাতীয়তাবাদের মোড়কে এই বাংলায় 26-এর ভোট রাজনীতির ওয়ার্ম আপ শুরু করে দিতে চাইছে বিজেপি। জাতীয়তাবাদ বলছি কারণ অপারেশন সিঁদুর, দেশ জুড়ে সিঁদুরের সাফল্য উদযাপনে বিজেপি তেরঙ্গা যাত্রা করছে। সেখানে বঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি পরপর আসছেন এ মাসের শেষেই, দুদিনের মাথায়। এখনো পর্যন্ত এমনটাই কথা আছে। মাঝে 48 ঘন্টা 29শে মে আলিপুরদুয়ারে এক সভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদি শেষ মুহূর্তে আর শিডিউল চেঞ্জ না হয় তাহলে এটাই হতে চলেছে। তার মধ্যেই বিজেপির একটি সূত্র জানাচ্ছে 31শে মে রাতে কলকাতা আসতে পারেন বিজেপির চাণক্য, মানে অমিত শাহ। বঙ্গের উত্তর এবং দক্ষিণে এবার বিজেপির অপারেশন 26। পহেলগামে জঙ্গি হামলা এবং পরবর্তীতে অপারেশন সিঁদুর,
সেখানে সেনাবাহিনীর সাফল্য প্রশ্নাতীত, আর সেই সমস্ত বিষয়কেই এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে তুলে ধরছেন এই দেশের বিজেপির নেতৃত্ব, এবং তার সঙ্গে গোটা বিরোধী দলকেও জুড়ে দিয়েছে তারা। আর এই রাজ্যেই দিন কয়েকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার দিন কয়েকের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও আসার কথা রয়েছে। তাদের মুখেও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কি সেই সমস্ত কথাই শুনবে, সেই প্রসঙ্গই তারা তুলে ধরবেন। অপারেশন সিঁদুর এবং জাতীয়তাবাদের প্রশ্ন, পাশাপাশি ভারত কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে সেই সব কথাই কি শোনা যাবে তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর এখনও তার বঙ্গ সফর জল্পনার পর্যায়েই রয়েছে, যেটা আমাদের রিপোর্টার বলছিলেন। চলতি বছরে বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের কথা উঠেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে, নানাবিধ কারণে সফর শেষ পর্যন্ত হয়নি, ভেস্তে গেছে। তাই বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে অফিসিয়ালি এখনই কিছু জানানো হচ্ছে না, যেহেতু ভিভিআইপি সফর। সূত্রের খবর 26শে মে অর্থাৎ সোমবার বিধানসভার পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর বিজেপি শাহী সফরের কথা জানাতে পারে, এখনো সম্ভাবনা। তবে সফর অরাজনৈতিক হলেও রাজনীতি হবে না এটা তো হতে পারে না। বিজেপির হিন্দুত্বের এজেন্ডায় সিঁদুরকে কি উপেক্ষা করতে পারবেন মোদী শাহ জুটি, নাকি করতে চাইবেন? বিজেপি পার্টি যেহেতু তারা সরকারে, তারা বরাবর এই কাজটাই করে। যখন উড়ির ঘটনা হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক, এই বাহাদুরি তারা নেবার চেষ্টা করেছে। বালাকেটেও একই ধরনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, আবার অপারেশন সিঁদুরও নেবে। এটা কোনো রাজনীতির জায়গাই নয়। এখানে রাজনৈতিক কোনো প্রচারে যাওয়া, রাজনৈতিক কৃতিত্ব দাবি করা, এটা সে বিষয় নয়। এখানে সেনা জওয়ানরা দেশের স্বার্থে লড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন আগামী 29শে মে, এবং আমাদের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার থেকে ইতিমধ্যে মাঠ পরিদর্শন সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। আমাদের শীর্ষস্থানীয় দেশের একদিকে যেরকম দলীয়ভাবে, অন্যদিকে কেন্দ্রের সরকারি শীর্ষ নেতৃত্বের আমাদের পশ্চিমবঙ্গে আসা যাওয়া লেগেই থাকে। রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আসতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকার এবং বিজেপির প্রথম ও দ্বিতীয় মুখ রাজ্যে বিধানসভা ভোটের বাদ্যি দেখুন বেজেই গেছে ইতিমধ্যেই। মোদী শাহ জুটি রাজ্যে এলে নিশ্চয়ই সেই বাদ্যির আওয়াজ আরও বেড়ে যাবে। তৃণমূল নিশ্চয়ই তাদের চেনা ঢালটাই হাতিয়ার করবে। যে বাংলায় থাকে না, বাংলায় আসে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, বাংলা পড়ে না, সে বাংলার লোককে গ্যারান্টি দিতে পারে? রাজনীতির নাম করে বাংলাকে বদনাম যারা করে, আর বাংলার নামে প্রতিদিন চিঠি পাঠিয়ে 100 দিনের কাজে টাকা দেবেন না, সব বন্ধ করে দিন, ইকোনমিক ব্লকেট করে দিন। যারা লিখছে এই চিঠিগুলো তাদের আমি নাম না করে বলি, তাদের নাম বলতেও আমার লজ্জা লাগে, আমি ধিক্কার জানাই। আজকে মানুষ বুঝতে পারছে যে এদেরকে বাংলা বিরোধী তকমা এই কারণে দেওয়া হয়েছে। এটা বোঝবার ব্যাপার আছে, যার বোঝার সে বুঝবে, যার বোঝার নয় সে বুঝবে না। বিজেপি বাংলা বিরোধী। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। মানুষের টাকা মেরে, মানুষকে ভাতে মেরে, বাংলাকে ভাতে মেরে এ কেন্দ্রীয় রাজত্ব চলবে না, চলবে না, চলবে না। এর জবাব আর কেউ দিক বা না দিক বাংলার 10 কোটি মানুষ দেবে, আমার বিশ্বাস। যে কোনো ভোট যুদ্ধে তৃণমূলের কাছে বড় পুঁজি বাঙালি, বাঙালি আনা এবং বাংলার পক্ষে সওয়াল। এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে সেই বাঙালি আবেগেই শান দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে জানাতে বোঝাতে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ গিয়েছেন জাপান। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ এবং বরেণ্য আইনজ্ঞ রাধা বিনোদ পাল জাপানে অত্যন্ত শ্রদ্ধেয় চরিত্র। সরকারি অনুষ্ঠানের ফাঁকেই টোকিওর চিয়োদা অঞ্চলে ইয়াসুকুনি স্মৃতিসৌধ রাধা বিনোদের স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানান আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর স্মৃতিসৌধেও। ভাঙাচোরা স্মৃতিসৌধ নিয়ে জাপানে ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকবাবু। তারপরই হৈ হৈ করে
প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতারা। ভোট আসছে না, সেই অঙ্ক ভুলে গেলে হয়? গতকালকে আমরা দেখেছিলাম জাপানে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে শ্রদ্ধা জানাতে, আর আজ সকালে জাপানের টোকিওতে আমরা জানি বাংলা মায়ের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান অগ্নিযুগের বিপ্লবী রাসবিহারী বসু তার পূর্ণ সমাধিস্থল, সেই সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানালেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের বুকে দাঁড়িয়ে বাংলার যে সম্মান তার যারা প্রতিনিধিত্ব করেন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপরাধ বন্দী তাদের মুক্তির জন্য বিচারক রাধা বিনোদ পালের যে ভূমিকা, তাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জির সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না, কিন্তু বাংলার প্রতি, বাংলার মাটির প্রতি, বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের, বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন। কার্যত দলের নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের দামাল ছেলে, তারই সাথে সাথে বাংলার গর্ব, বাংলার মনীষী এবং দেশের মনীষীদের শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই রাষ্ট্র নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত। বাঙালি বিপ্লবী দেশপ্রেমী যারা আছেন, ওখানে যাদের স্মৃতিসৌধ রয়েছে, অবশ্যই তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে রাসবিহারী বসু। ফলে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গাটিতে আর কি কি অবস্থায় রয়েছে, কেন এই অবস্থায় রয়েছে, আর কি কি করা উচিত, সেটা ভারতের যারা প্রতিনিধি ওখানে রয়েছেন তাদের দূতাবাস ইত্যাদি তাদের দৃষ্টি আকর্ষণও করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই রাসবিহারী বসুকে নিয়ে ইদানিং বেশ মাতামাতি রয়েছে বিজেপি এবং গেরুয়া শিবিরের। বর্ধমান জেলার বিজেপির যেটা সদর কার্যালয়, সেটা রাসবিহারী বসুর নামে নামাঙ্কিত। রাসবিহারী বসুকে যদি তৃণমূল আমাদের চেনায় বা সংবাদ মাধ্যমের কারণে বাঙালিকে যদি নতুন করে চেনাতে হয়, তাহলে সে ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস রাসবিহারী বসুর নামকে ইতিহাস থেকে মুছে দিয়েছে, আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইতিহাসের পুনর্লিখনের প্রয়োজন আছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটা রাজনীতির অঙ্কেই টেক্কা দিলেন কেন্দ্রের শাসক দলকে, বার্তা দিলেন বাংলার আসন্ন নির্বাচনকে সামনে রেখে। 2026-এ চতুর্থবার ক্ষমতায় ফেরার জন্য টগবগ করে ফুটছে তৃণমূল কংগ্রেস, মানে এই প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশার বালতিতে এইটুকু চোনা ফেলে দেবেন না তো হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল এমএলএ? আপনি প্রশ্ন করতেই পারেন, একজন এমএলএর এত বড় ক্ষমতা হবে, তিনি এত বড় একটা দলের এত বড় বিপদের কারণ হবেন? আমরা 38.13% যে ভোট পেয়েছি না, 100% সনাতনের ভোট, এতে কোনো জল নেই। আর মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে, তার 30% হচ্ছে দুধেল গাই। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। দেখুন, বিজেপি খোলাখুলি বলে আর তৃণমূল একটু রেখে রেখে মেনে নেয়। মুসলিম ভোটই তৃণমূলের ভরসা, তাই শুভেন্দুবাবুদের ভোটের অঙ্ক এখন আর 5% এক্সট্রা হিন্দু ভোট। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 48.02% ভোট, বিজেপি পেয়েছিল 38.15%। 2024 লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় 45.76%, বিজেপির ভোট খানিকটা বেড়ে হয় 39.08%। এটাই শুভেন্দুবাবুদের অঙ্ক মেলাতে চেষ্টার কোনো কসুর তারা করছেন না। কিন্তু উল্টো দিক থেকে ভাবুন, মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় বা সরে যায়, ভোটের ফারাক তো খুব বেশি নয়। তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয়, তাহলে নিশ্চয়ই নেত্রীর
সেই সম্মানে নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি কার হয়ে লড়ব, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব, না আমি নিজেই দল খুলে লড়ব, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব। বুঝতে পেরেছেন? দেখুন, বহুবার দল পাল্টে ফেলা হুমায়ুন কবির তৃণমূল ছাড়লেই মুসলিম ভোট তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেবে, এত বড় কথা বোধহয় হুমায়ুন নিজেও ভাবেন না, কল্পনাও করেন না। কিন্তু তিনি মুসলিম হাওয়া তোলার চেষ্টা করছেন। মুসলমানরা কি এত ফেলনা নাকি? যেখানে 2.5 কোটির উপর মুসলমান ভোটার আছে বাংলায়, 7,62,00,000 ভোটারের ভিতরে 2.5 কোটি মুসলমান ভোটার আছে, তাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্যই আমার আন্দোলন। বুঝতে পারছেন, তৃণমূলে থেকে তিনি এইসব কথা বলছেন। কোথাও প্যারালালি, সমান্তরালে একটা অন্যরকম খেলা শুরু হয়েছে, এটা অনেকেই গেস করতে পারছেন। নইলে সব কথা কেন বলতে যাবেন তিনি? মুসলিম ভোটের খানিকটা সরে গেলেই বিপদে পড়তে পারে তৃণমূল কংগ্রেস, এটা বিরোধীরা বলে। হুমায়ুন আবার রাজ্যের মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোয় নিজে একটা সমীক্ষা শুরু করেছেন। আমি আমার দলের অনুমতি না নিয়েই, আমি একজন স্বাধীনচেতা মানুষ, আমাকে এটা যাচাই করতে হচ্ছে আমার কমিউনিটির লোকরা যে পরিমাণে ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, সেই পরিমাণে যে উন্নয়ন মুসলিম সমাজের মানুষের হওয়া উচিত, উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কথা আমি একবারও বলিনি, কিন্তু যে স্ল্যাপে উন্নয়ন হওয়ার কথা, বাংলা কথা তিনি বলতে চাইছেন, যে অনুপাতে মুসলিমরা ভোট দিয়েছেন সেই অনুপাতে তাদের উন্নয়ন হয়নি। এটা একেবারে গোদা বাংলা কথা, তার কোনো ইঙ্গিত টিঙ্গিত নয়। মুসলিমদের উন্নয়ন হয়নি ঠাড়ে ঠোড়ে তিনি এই প্রশ্নটা তুলতে চাইছেন। মুর্শিদাবাদের তৃণমূল এমএলএ, যে জেলায় মোট ভোটারের 70% মুসলিম, মাস কয়েক আগেই যে জেলায় অশান্তিতে মুখ পুড়েছে সরকারের এবং শাসক দলের। অশান্তি কি ভোটে বা প্রভাব পড়বে? এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে ঘটবে বলে আমি মনে করি। যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন নিয়ে কেউ গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না, দিল্লি গিয়ে ওয়াকাফ নিয়ে আন্দোলন করুন। ওয়াকাফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রীকে বললেন না যে এই পশ্চিমবাংলা তো ওয়াকাফ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হবে? এখন মুসলিম সিম্প্যাথি নিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে, এই মুসলমানরা ভালো করে বুঝে গিয়েছে। হুমায়ুন ফ্যাক্টরের কারণে যদি মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের অন্যত্র 1 থেকে 2% মুসলিম ভোট তৃণমূলের ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে দেখুন গতকাল আমাদের লাইভ অনুষ্ঠানে বড় সড়ো দাবি করে বসেছেন হুমায়ুন কবির। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন? কোনো প্রয়োজন নেই, তারা আমার সঙ্গে যোগাযোগ করে। তারপরে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আপনার টেলিফোনে কথা হয়েছে? বলছি তো, তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করে না। প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নাই, আমি আকাশ থেকে পড়লাম। আপনি মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক, আপনার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অথবা তার কোনো দূত টেলিফোনে মারফত যোগাযোগ করেছেন কেন? করতেই পারে একটা রাজনৈতিক কর্মী, আমাকে যদি কারো মনে হয় যে এর দ্বারা কোনো কাজ হতে পারে, এর দ্বারা তার পার্টির কোনো উপকার হতে পারে, প্রস্তাব আসতে পারে না। প্রিয়াঙ্কাজির মতন নেতৃত্বের এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন, এটা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কি বলবেন? বললাম তো, আপনি সে কথা তো আপনাকে বলার কথা না। আমার পুরাই গোপন প্ল্যান। আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি কেউ সময় মতো আমার যোগ্য সম্মান না দেয়, সেখানে আমার সম্মানকে ফিরে পেতে আমি যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি। আপনাকে আগাম কেন বলবো? দলের কথা ওপেন মিডিয়ায় না বলে আপনার উচিত ছিল দলের ফোরামে বলা। 10ই মার্চ 2024 যখন ব্রিগেড থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণা করা হয়, তখন আমি তাকে মানব না বলে প্রতিবাদ করেছিলাম। তারপরে 19 তারিখে
অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ক্যামাক স্ট্রিটে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে আমি বলেছিলাম আমার কোনো ডিমান্ড নেই, আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব, কিন্তু আমার বিধানসভার আন্ডারে যে দুজন ব্লক সভাপতি করে রাখা হয়েছে তাদের চেঞ্জ করে দেওয়ার জন্য তিনি আমার সঙ্গে নিয়েছিলেন কাগজটা এবং বলেছিলেন এটা নিয়ে কোনো সমস্যা নাই, চেঞ্জ করে দেওয়া হবে। পরবর্তীকালে চেঞ্জ হয়নি, আজও চেঞ্জ হয়নি। হুমায়ুন বাবু, কেউ কথা রাখছে না বলেই কি আপনি প্রিয়াঙ্কা গান্ধীর কথা শুনতে চাইছেন? প্রিয়াঙ্কা গান্ধী সেপ্টেম্বর বা নভেম্বর মাসে বাংলায় আসার কথা, আপনি কি দেখা করবেন? আপনি কি দেখা করবেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে? সেপ্টেম্বর বা নভেম্বর মাসে প্রিয়াঙ্কা গান্ধীর বাংলায় আসার কথা, আপনি কি দেখা করবেন? সেটা আপনাকে আমি কোনো জবাব দেবো না। আমি কাকে কোথায় দেখা করব, না আমি দিল্লি গিয়ে দেখা করব, না আমি কলকাতায় দেখা করব, না আমার জেলায় এনে দেখা করব, সেটাকে আগাম কেন বলবো? আমি আগেই বলেছি যা বলবো, আবার রিপিটলি বলছি, প্রয়োজন হলে জানুয়ারি 2026-এ ঢাক ঢোল পিটিয়ে আপনাদেরকে সমস্ত মিডিয়ার চ্যানেলকে ডেকে আমি আমার ওপিনিয়ন বলবো। ওনার ব্যাপার বলতে হবে। এরকম দেখেছেন কোনোদিন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে শাসক বিরোধী তরজা বাঁধে? এখানে দুই তৃণমূল নেতার মধ্যে তরজা বেঁধে গেছে, মানে একটু বোঝাই গেল যে যিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন তিনি একটা এম্বারাসিং জায়গায় পড়ে গিয়েছিলেন। হুমায়ুন এমন এমন কথা বলছেন, ফলে কিছু একটা কিন্তু তলায় তলায় করছেন হুমায়ুন। আসা যাক পরের খবরে। বাংলার রাজনীতিতে যেমন ঘটনার ঘনঘটা, শিক্ষাক্ষেত্রে একই জিনিস, বিতর্ক এখানে নিত্যসঙ্গী। আর আজকাল আইনি যুদ্ধ, এসএসসির চাকরিহারাদের কথা জানাবো আপনাদের। তবে সবার আগে বলি আজ কি হলো কলকাতা হাইকোর্টে তাদের আন্দোলন নিয়ে। প্রথমেই ধর্ণা আন্দোলন কোথায় হবে সেই কথায় আসি। আদালত জানিয়ে দিয়েছে, মানে নির্দেশ দিয়েছে, চাকরিহারাদের এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এটা আদালতের অবজারভেশন। তাই জায়গা বদলে সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে তারা অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন, এটা আদালত জানিয়েছে। একসঙ্গে 200 লোক নিয়ে কর্মসূচি করা যাবে, মানে অ্যাট এ টাইম 200-র বেশি নয়। আন্দোলনকারীদের 10 জন প্রতিনিধির নাম, ফোন নাম্বার পুলিশের কাছে জমা দিয়ে দিতে হবে আগে থেকে, যাতে যে কোনো প্রয়োজনে, এই সংক্রান্ত যে কোনো প্রয়োজনে পুলিশ ওই 10 জনের টিমের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে। জমায়েত, বিক্ষোভ এসব নিয়ে পুলিশ তাদের সঙ্গেই যোগাযোগ রাখবেন, যেটা বলছিলাম। অন্যদিকে আদালত নির্দেশ দিয়েছে যাদের নামে মামলা দায়ের হয়েছে ওই গেট ধাক্কাধাক্কি, গেট ভাঙাভাঙি এইসব ব্যাপার নিয়ে পুলিশকে কাজ করতে না দেওয়া, এইসব এফআইআর হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, মানে পুলিশ করতে পারবে না। সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনটা হয়তো, কিন্তু আন্দোলন ভাঙেনি, আন্দোলন আরও বৃহৎ আকারে দানা বাঁধবে। যেভাবে আমরা আন্দোলন করছিলাম সেভাবে আন্দোলন চলবে। আমাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে উদ্দেশ্য নিয়েই মামলা করা হয়েছিল, একেবারে অনৈতিক, অযৌক্তিক। রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আদালতের নির্দেশগুলি অক্ষরে অক্ষরে শুনিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভালো কথা। কিন্তু তাকে ঘিরে যে বিক্ষোভের সুর চড়তে চড়তে একবারে আকাশে উঠে গেছে, তাকে তিনি জানেন না? আলবাত জানেন। মাত্র একদিন আগের কথা, হাইকোর্টে শুনানির সময় এই মামলাতেই চাকরিহারাদের তিনি হুলিগান বা গুন্ডা বলে দাগিয়ে দেন। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে যে শিক্ষকরা পথে প্রতিবাদ করছেন দিনের পর দিন, তাদের সোজাসুজি হুলিগান বলেছিলেন বর্ষিয়ান আইনজীবী তথা শাসক দলের এমপি। বিতর্কের ঝড় উঠেছে এ নিয়ে, কিন্তু নিজের বক্তব্য থেকে আজও তিনি সরেননি, তিনি অনড়। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যেটা হয়েছে, যে উঠে ভেঙে ফেলছে, হেন করছে, সেটা তো বলতেই হবে আমাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম, ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। সব জায়গায় আমরাই পদক্ষেপ নিচ্ছি। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, করো, কিন্তু অন্য কিছু ভেঙে দেওয়ার জন্য নয়। দেখুন, একটা জিনিস বুঝতে হবে এখানে, যাদের নিয়ে কথা হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে, তাদের জীবনটাই এখন ভেঙে খান খান, সব হারিয়ে তাদের এখন পথে বসতে হয়েছে। ভবিষ্যৎ বলতে সামনে শুধুই অনিশ্চয়তা এবং ঘোর অনিশ্চয়তা আর অন্ধকার। তাদের দাবি বড় স্পষ্ট, কোনো রকম দুর্নীতির পথ তারা নেননি। তাই সরকার তাদের জবাব দিক যে কেন এই সংকটে তাদের পড়তে হলো, কেন কোনো রকম দোষ না করেও আজ তাদের শাস্তি ভোগ করতে হচ্ছে রাস্তায় বসে, কেন পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ পর্ব পেরিয়ে এতগুলো বছর চাকরি করার পরও এক ঝটকায় সব হারিয়ে ফেলতে হচ্ছে তাদের। এই জবাবগুলো কে দেবে?
চাকরির দাবিতে তারা যে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন, প্রয়োজনে আরও বৃহত্তর পথে যাবেন বলে জানাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যারা দুর্নীতি করেছে, যাদের জন্য আজকে আমরা সর্বহারা, সব কিছু হারিয়ে তার তো পথেই বসে গেছি, তো আমরা পথ ছাড়া যাবো কোথায়? আমাদের যাওয়ার জায়গাও তো নেই। তো আমরা আমাদের চাকরিটা হারিয়েছি সরকারের দুর্নীতির জন্য, পর্ষদ এবং কমিশনের দুর্নীতির জন্য। তাই আমাদের প্রত্যাশা থাকবে মানবিক মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বসবেন, আলোচনায় বসবেন, এই অর্থে বসবেন যে আমরা কোনো দুর্নীতি করিনি, তার দায় কোনোভাবেই আমরা নেব না। আমাদের এই মুহূর্তে তো এটাই আমাদের বাড়ি, আমাদের কাছ থেকে তো আমাদের মান সম্মান রুজি রুটি সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে। যতদিন অবধি ফেরত না পাবো রাজপথ ছাড়বো না। সরকার যখন আমাদের সাথে অসহযোগিতা করছে তখন আমরা কি করব? রাজপথেই পড়ে থাকতে হবে এবং সেই রাজপথে লড়াই করেই আমাদেরকে সেই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিটাকে পূরণ করতে হবে। আমাদের তো এখানে পড়ে থাকার কথা না, আমরা তো চাই বিদ্যালয়ে যেতে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH